স্যার প্রবলেমটা হচ্ছে ওই যে স্যার স্যাম্পল কোশ্চেন যেটা দিছিলেন ওখানে একটা হচ্ছে ব্যাংক লেজার যেটা, এখন স্যার ব্যাংক লেজারে কি আমরা জাস্ট ডিপোজিটটাই হচ্ছে রেকর্ড করব নাকি স্যার হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল রিসিভেবল ওইটাও রেকর্ড করা লাগবে? আর আরেকটা প্রবলেম আছে স্যার, আমাদের যে হচ্ছে কুইজে ক্যাশ বেসিস এগ্রোল বেসিস যে ম্যাথটা দিছিলেন, ওইটা আমরা স্যার বের করতেছি, বাট এক একজনেরটা এক এক রকম হইতেছে, কারটা ঠিক এটা বুঝতে পারতেছি না। তো ওইটাও যদি একটু দিতেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ওটার সলিউশন আমি দিয়ে দিব। সলিউশন করতে হবে এটার। এটা যখন আপনাদের খাতা দেখছিলাম তখন আমি একটা সলিউশন করছিলাম আর কি, রাফ আর কি। তো আমি ওটা করে ওয়ার্ড ফাইলে করে আমি পাঠিয়ে দিব। ধন্যবাদ স্যার। আর এই ব্যাংকের আপনারা কেউ, আচ্ছা ব্যাংকের যে লেজার যেটা বের করতে হবে, ব্যাংকের লেজার আসলে বের করা মানে কি, মানে ব্যাংক যেখানে রিলেটেড মানে ব্যাংক লেজার মানে কি, লেজার মানে হলো যে ব্যাংকের ব্যালেন্স বের করা, তাই না? তো সেই ক্ষেত্রে শুধু ব্যাংক রিলেটেড যে ট্রানজাকশন গুলা আছে শুধু সেগুলা আসবে, সেগুলা কনসিডার করতে হবে। অন্যান্য যেগুলো আছে সেগুলো তো কনসিডারেশন আসবে না এখানে। আপনি যখন ডিপোজিট করছেন ব্যাংকে তখন কি হয়, ব্যাংক ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়, তার মানে আপনি ওইটা লিখবেন ব্যাংকের লেজারে। আবার যখন আপনি ব্যাংক থেকে খরচ করছেন, যেমন চেকে কোনো কিছু কিনছেন বা রেন্ট প্রোভাইড করছেন, তখন কি হয় আসলে আপনি ব্যাংক থেকে টাকাটা চলে যায়, ওইটা হবে, ওইটা আসবে। যদি ব্যাংক যদি কোনো মানে জার্নালে যদি না থাকে, কোনো ট্রানজাকশনে যদি ব্যাংক না থাকে, সেক্ষেত্রে সেটা তো আর আসবে না। যে যেই ট্রানজাকশনে ব্যাংক আসছে শুধু সেগুলো আসবে আপনার লেজারে, ব্যাংকের লেজারের ক্ষেত্রে। আপনারা একটু এক কাজ করেন, আপনারা হলো যে ওই কোশ্চেনটা বের করেন, আমি একটু দেখ ফারহান, আপনি একটু কোশ্চেনটা বের করো, কোশ্চেনটা বের করো, চ্যাপ্টার কোশ্চেনটা। আর স্যার 1 নাম্বার কোশ্চেনে স্যার ওই যে জার্নালটা একটু এক পয়লা এপ্রিলের জার্নালটা একটু স্যার বললেন যেটা কিরকম হবে একটু, ওটা বুঝতেছি না স্যার। আমি স্যার ওটা দিচ্ছি হচ্ছে ক্যাশ দিচ্ছি হচ্ছে স্যার ডেবিটে ক্যাশ 1.5 লাখ, আর হচ্ছে ল্যান্ড ডেবিট 70,000, নোটস পেয়েবল হচ্ছে ক্রেডিট 1 লাখ, আর ওনার্স ক্যাপিটাল হচ্ছে স্যার ক্রেডিট 1,20,000। এখন এইভাবে হবে কিনা একটু দেখেন স্যার। স্যার ওই আপনি যে প্রবলেমটা দিছিলেন ওইটা স্যার নিলেটটা ওটা। হ্যাঁ, স্যাম্পল কোশ্চেনটা বের করো। ফারহান উপরে দিছি মেবি, আর একটু উপরে। স্যার 1 এপ্রিলের লেজারটা একটু সরি স্যার জানালেন। দেখেন 1 এপ্রিলের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে হলো যে তিনটা আলাদা আলাদা বিষয় ঘটছে, ঠিক আছে? যে মালিক, দ্য ওনার স্টার্টেড দ্য বিজনেস বাই ইনভেস্টিং 1,50,000 ইন ক্যাশ, তার মানে বিজনেসে সে ক্যাশ ইনভেস্ট করছে 1.5 লাখ টাকা, ল্যান্ড ইনভেস্ট করছে 70,000 টাকা। যদি ক্যাশ ইনভেস্ট করে তাহলে কি হবে, বিজনেসে ক্যাশ বাড়বে, ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট 1.5 লাখ টাকা। যেহেতু ল্যান্ড ইনভেস্ট করছেন সে, তার মানে হবে ল্যান্ড ডেবিট হবে 70,000 টাকা, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে 70,000 টাকা। প্রথম দুইটা চলে গেল। তারপরে সে কি করছে, তারপরে সে হলো যে এক্সট্রা 1 লাখ টাকা লোন নিছেন বিজনেসটা শুরু করার ক্ষেত্রে। এখন যখন সে লোন নিবে, তার মানে কি, বিজনেস যদি লোন নাই, তার মানে বিজনেসের হলো যে ক্যাশ আসে আর একটা লাইবিলিটি ক্রিয়েট হয়। তার মানে ক্যাশ ডেবিট হবে 1 লাখ টাকা, আর নোটস পেয়েবল ক্রেডিট হবে 1 লাখ টাকা। এখন এটা আপনি তিনটা আলাদা আলাদা লিখতে পারেন, আর তিনটা একসাথে করে লিখতে পারেন। আপনাদের যে সলিউশনটা দেওয়া আছে সেখানে খুব সম্ভবত হলো যে 1,20,000 টাকা দেওয়া আছে, সেটা ভুল, সেটা হবে 2,20,000 টাকা। ওনার্স ক্যাপিটাল একসাথে করা আছে, তাই না? জি স্যার, সলিউশনটা দেখা হয় না স্যার। স্যার সলিউশন স্যার হচ্ছে যে 1 লাখ এপ্রিলের 20 টাকা আছে। সলিউশন কি আছে? 1,20,000 স্যার আমি হচ্ছে করছিলাম, ওটা হচ্ছে মানে আমার ওনার্স ক্যাপিটালটা হচ্ছে 2,20,000, কিন্তু ওখানে হচ্ছে মানে 1 লাখ রিডিউস করা। তো আমি হচ্ছে বলেছি 2,20,000 ক্যাপিটাল 2,20,000। স্যার এপ্রিলের 6 তারিখের
স্যার এটা একটু বুঝাবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এপ্রিলের 6 তারিখে যেটা বলছে যে সোল্ড জ্যাকেট দ্যাট অরিজিনালি কস্ট 50,000 ফর 2 লাখ অন অ্যাকাউন্ট। আচ্ছা, আপনি একটা জ্যাকেট যেটা কিনছিলেন 50,000 টাকা দিয়ে, সেটা বিক্রি করছেন 2 লাখ টাকা, বুঝতে পারছেন? তো এখন হলো যে যখন আপনি বিক্রি করবেন, মানে বিক্রি করছেন, সেটা কি করছেন, বাকিতে বিক্রি করছেন। তাহলে প্রথমে আমরা কি বলছিলাম যে বিক্রির যে এন্ট্রিটা সেটা প্রথমে দিতে হবে। সেটা কি হবে, যেহেতু এখানে আপনি বাকিতে বিক্রি করছেন, তার মানে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে আর সেলস রেভিনিউ ক্রেডিট হবে 2 লাখ টাকা। আর যেহেতু আপনি বিক্রি করছেন, যখন বিক্রি করেন তখন কি হয়, এই 50,000 টাকার যে জ্যাকেট, সেটা তো আপনার বিজনেস থেকে চলে গেল। তার মানে আপনার ইনভেন্টরি কমে গেল 50,000 টাকার। ইনভেন্টরি যখন কমে যাবে তখন ইনভেন্টরি কি হবে, ইনভেন্টরি হবে ক্রেডিট। কেটে যাবে। আর ডেবিট কি হবে, ডেবিট হবে হলো যে যে ইনভেন্টরিটা কমে গেল সেটা তো খরচ হয়ে গেল। হ্যাঁ, সেই খরচটা আপনার দেখাইতে হবে, সেই খরচটা হলো কস্ট অফ গুডস সোল্ড, 50,000 স্যার টাকা। স্যার এখানে আমরা ইনভেন্টরি কি স্যার ক্যাশ হিসাবে ডিনোট করতে পারি, মানে ক্যাশ কমছে এরকম? ক্যাশ কিভাবে কমে, ক্যাশ কি কমছে আপনার? স্যার ইনভেন্টরি কি আমাদের ইকুইপমেন্টের মানে সমতুল্য? না না না, শুনেন, আপনি যেটা নিয়ে বিজনেস করেন সেটা ইনভেন্টরি, ঠিক আছে? আপনি যদি ইনভেন্টরি আলাদা বিষয়, আর কি বললেন আপনি, সাপ্লাইস না কি জন্য বললেন? ইকুইপমেন্ট না, ইকুইপমেন্ট স্যার। ইকুইপমেন্ট মানে হলো যে আপনার মেশিন যন্ত্রপাতি। এখন এগুলো সবগুলাকে একসাথে করা যাবে না, ঠিক আছে? একসাথে করলে কি হবে, মানে তখন আপনি হলো যে আপনার হিসাবটা ঠিক থাকবে না, তাই না? তো আপনি যেটা নিয়ে বিজনেস করেন, যেমন আপনি জ্যাকেট নিয়ে বিজনেস করেন, সেই জ্যাকেটটা যখন আপনি কিনবেন তখন সেটা আপনাকে লিখতে হবে যে ইনভেন্টরি। আপনি যে পর্যন্ত জ্যাকেট হলো যে বিক্রি না করবেন সেই পর্যন্ত সেই জ্যাকেট গুলো আপনার বিজনেসে থেকে যাবে এবং সেটা আপনি কনসিডার করবেন অ্যাসেট হিসেবে, ঠিক আছে? আপনি যদি এরকম হয় যে আপনি হলো যে স্মার্টফোনের বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার যখনই আপনি স্মার্টফোন কিনবেন তখন আপনি লিখবেন ইনভেন্টরি। যদি আপনি ফার্নিচারের বিজনেস করেন, তখন আপনি যখন ফার্নিচার কিনবেন ফার্নিচারকে লিখতে হবে ইনভেন্টরি। সাপ্লাইস এক জিনিস, ইনভেন্টরি আলাদা জিনিস, ইকুইপমেন্ট আলাদা জিনিস, এগুলাকে একসাথে করা যাবে না। স্যার এখানে যে আমরা ব্যাংকে টাকা ডিপোজিট রাখতেছি এটা তো স্যার আমাদের অ্যাসেট হিসেবে কাউন্ট হচ্ছে। তো স্যার এটা আমাদের কোন ধরনের অ্যাসেট হিসেবে ধরবো এটাকে? কোনটার ক্ষেত্রে, 10 নম্বর? কি স্যার আমরা ব্যাংকে যে 5 লাখ টাকা ডিপোজিট রেখেছি স্যার এটা কোন ধরনের অ্যাসেট হবে স্যার? কোন ধরনের অ্যাসেট বলতে? স্যার এটা তো আমরা হ্যাঁ, ব্যাংক হিসেবে লিখবো না স্যার, ব্যাংক 5 লাখ, ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট 5 লাখ, এরকম না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটাই লিখবো। কারণ হলো যে মানে ক্যাশ আলাদা বিষয় এবং ব্যাংকে যে আপনার টাকাটা থাকে সেটা আলাদা বিষয়, দুইটা আলাদা আপনার হিসাব রাখতে হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে আপনার, আপনি যে কোশ্চেনটা প্রশ্ন করছেন সেটা হলো যে কোন ধরনের অ্যাসেট বলতে, আপনার প্রশ্নটা আসলে কি, মানে কোন ধরনের অ্যাসেট বলতে মানে আমরা স্যার ক্লাসিফিকেশন মানে নিয়ে কোনো কথা বলতে পর্যন্ত। স্যার আমরা এখানে যেমন স্যার কোনো কিছু কিনলে হয় সেটা আমাদের সাপ্লাই হয় বা ইকুইপমেন্ট হয় বা ইনভেন্টরিতে যায়, কিন্তু স্যার ব্যাংকে যে টাকাটা ডিপোজিট রাখলাম সেটাও তো অ্যাসেট, কিন্তু সেটা কোন ধরনের অ্যাসেট স্যার সেটা আর কি? সেটার নাম আপনার দিতে হবে ব্যাংক, ঠিক আছে? জি স্যার। ব্যাংক, হুম, ওটাকে ওই মানে আমরা যখন অ্যাকাউন্টিং করি তখন আমরা লিখি ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক A/C লেখা হয় আর কি যখন ফর্মালি করা হয়। আর ক্যাশেরটা লেখা হয় ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ A/C। তো আপনি লিখবেন ব্যাংক, ঠিক আছে? যেমন এই যে আপনার 10 নম্বরের ক্ষেত্রে কি হলো, আপনার বিজনেস থেকে ক্যাশ চলে গেল, আপনি যখন ডিপোজিট করবেন ব্যাংকে তখন হলো আপনার ক্যাশ চলে গেল, ক্যাশের পরিমাণ কমে গেল, কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেই 5 লাখ টাকা যে অ্যাড হলো, ঠিক আছে? এই জন্য ব্যাংক হবে ডেবিট, ব্যাংক একটা অ্যাসেট। আর যেহেতু আপনার ক্যাশ কমে গেছে তার মানে ক্যাশ হলো ক্রেডিট। আচ্ছা, আপনারা যে জিনিসটা সবাই ভুল করেন সেটা হলো এই যে পেইড 60,000 বাই চেক ফর 6 months শপ রেন্ট ইন অ্যাডভান্স। মানে আমি হলো যে আমি কোশ্চেনটা আপনাদের দিতাম না, ঠিক আছে? তো এটা কি হয়েছে, মানে আমি হলো যে আপনার একটা ডিপার্টমেন্টে এক্সাম নিছি, ওদের এক্সামটা প্রথমে ছিল, তো ওদের অবস্থা খুবই খারাপ আর কি, মানে কয়েকজন ছাড়া কেউই ঠিক মতো কিছু করতে পারে নাই। তারপরে আমার কাছে মনে হলো যে আসলে এটা শেয়ার করা উচিত। তো কোশ্চেন আপনাদেরকে স্যাম্পলটা দেওয়া হয়েছে একদম এরকমই থাকবে। প্রথমে যে জার্নাল থাকবে,
এই জার্নালে থাকবে 6 নাম্বার, ঠিক আছে? আপনাদের কোশ্চেনে একটু হলো যে মার্কস ডিস্ট্রিবিউশনে আমি ভুল করে ফেলছি আর কি। মানে মানে আমি তাড়াহুড়া করে জমা দিচ্ছিলাম, তাড়াহুড়া না, মানে মডারেশন হয়ে গেছে আর কি, মানে সাথে সাথে, এই জন্য আর কি আর চেঞ্জ করতে পারিনি। সেটা হলো জার্নালে 6 থাকবে একদম এটার মতোই, ঠিক আছে? লেজার 3 থাকবে 9। তারপরে আপনার হলো যে এই যে ডেসক্রিপটিভ থিওরি যেটা আছে 2 নাম্বার, সেখানে 2 থাকবে। স্যার থিওরি কি একটাই থাকবে? থিওরি একটাই থাকবে। আইডেন্টিফাই ইচ অ্যাকাউন্ট টু কারেক্ট টাইপ, এটাই থাকবে 2, আর লাস্টেটাই থাকবে 12, ঠিক স্যার আছে? এই যে স্যার আইডেন্টিফাইড অ্যাকাউন্ট স্যার, এটা বলতে কি স্যার আপনি যে বুঝাইছেন রেন্টাল এক্সপেন্স, এটা হচ্ছে স্যার এক্সপেন্স লিখবো। হ্যাঁ, এইভাবে লিখবেন। রেন্ট ব্যাংক কি? কিসের ভিতর হবে স্যার? হুম, ব্যাংক ব্যাংক অ্যাসেট হবে। সেলস স্যালারিজ পেবল কি হবে? স্যার এক্সপেন্স। না, স্যালারিজ পেবল এক্সপেন্স হবে না। স্যার অন অ্যাকাউন্টে যাবে পেবল তো স্যার লায়াবিলিটিস না? হ্যাঁ, লায়াবিলিটিস হবে। সার্ভিস রেভিনিউ কি? স্যার 13 নম্বর ট্রানজাকশনটা একটু বোঝাই দিলে ভালো হতো। 13 নম্বর ট্রানজাকশন প্রশ্নের। হ্যাঁ, সার্ভিস হ্যাঁ, রেভিনিউ কি হবে স্যার? স্যার সার্ভিস রেভিনিউ ক্যাশে সার্ভিস যাবে, রেভিনিউ কি? ক্যাশে অ্যাসেট। সার্ভিস রেভিনিউ অ্যাসেট ওনার্স ক্যাপিটাল। স্যার ক্যাশে রেভিনিউ। স্যার রেভিনিউ, সার্ভিস রেভিনিউ তো স্যার রেভিনিউর ক্যাটাগরিতে পড়ে, রেভিনিউ তো আলাদা ক্যাটাগরি স্যার। সার্ভিস রেভিনিউ রেভিনিউ, রেন্ট এক্সপেন্স এক্সপেন্স, ব্যাংক হলো যে আপনার অ্যাসেট, স্যালারিজ পেয়েবল, লাইবিলিটিস, আর সার্ভিস রেভিনিউ রেভিনিউ, এগুলো আলাদা ক্যাটাগরি, ওনার্স ক্যাপিটালে ঢোকানো যাবে না। জি স্যার। স্যার অপশনগুলো কি দেয়া থাকবে উপরের মতো করে? হ্যাঁ, এখন ফারহান একটু জার্নালে যান, স্ক্রল করে উপরে যান, 1 নম্বর কোশ্চেনটা একটু যান। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে যেটা হয় যে আপনাদের যেটা ভুল হয় সেটা হলো যে এই যেটা পেইড 60,000 বাই চেক এ 6 মান্থ শপ রেন্ট ইন অ্যাডভান্স। প্রথমে এটা একটু মানে ট্রিকি আর কি, ঠিক আছে? মানে আপনারা ওই অ্যাডভান্সটাই বুঝেন না, তার মধ্যে আবার এটা চেকে দিছে। হ্যাঁ, অ্যাডভান্স যদি আপনি পে করেন তার মানে কি হবে? সেটা হবে স্যার প্রিপেড স্যার, প্রিপেইড রেন্ট হবে, Rent। রেন্ট হবে ডেবিট, আর ব্যাংক হবে ক্রেডিট। ব্যাংক কেন ক্রেডিট হবে? যদি আপনি ক্যাশে দিতেন তাহলে ক্যাশ ক্রেডিট হইতো। এই যে যাকে আপনি অ্যাডভান্স করলেন তাকে তো আপনি চেক দিলেন, সেই লোক কি করবে? সেই চেকটা নিয়ে ব্যাংকে যাবে আপনার, ঠিক আছে? ব্যাংকে গেলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটাকে কাটবে, ঠিক আছে? তো উনি যে টাকাটা উঠাবেন সে টাকাটাই 60,000 টাকা কমবে কোথা থেকে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমবে, তাই না? এই জন্য আপনার লিখতে হয় ব্যাংক ক্রেডিট। স্যার 13 নম্বর ট্রানজাকশনটা একটু দেখাই দিয়েন, দেখা দিলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, আপনার 13 নম্বর ট্রানজাকশন, আপনি কি নাম কি আপনার? সাব্বির। সাব্বির। হ্যাঁ, সাব্বির আপনি বলেন তো, যদি এই যে আপনি এখানে কি বলা হয়েছে যে কাস্টমার রিটার্ন জ্যাকেট ওর্থ অফ 40,000, কস্ট প্রাইস ওয়াজ 30,000, এটা মানে হলো যে ওনার কাছে একটা জ্যাকেট ফেরত আসছে, সেটা সে বিক্রি করছিলেন 40,000 টাকায়, আর সেটা সে কিনছিলেন হলো 30,000 টাকায়। তার মানে এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? আগে 30,000 টাকা সেল দিস। 30,000 টাকা সেল করছিল, সেটা 40,000 টাকায় সেল করছেন। 40,000। স্যার আগে রিটার্ন আসছে, তারপরে হচ্ছে হিসাব আসবে না? না না, আপনি আগে বিক্রি করছেন তারপরে তো রিটার্ন আসছে, তাই না? মানে প্রথমে তো আপনি কোনো একদিন বিক্রি করছেন হয়তো, তাই না? সেটা অবশ্যই 13 তারিখের আগে স্যার ওটা তো আর এন্ট্রি করতে হবে না আমাদের, যেহেতু এটা করতে উত্তর হবে দেওয়া না। নাই। সেটা এন্ট্রি করতে হবে না, সেটা আমাদের মানে বোঝার ক্ষেত্রে সেটা ই করতে হবে আর কি, কনসিডার করতে হবে যাতে আমরা বুঝতে পারি বিষয়টা। তার মানে তাব্বির, মানে আমরা তো আসলে এই যে 13 তারিখে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার জন্য আমাদের 13 তারিখের আগে কোন একটা ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা হলো যে আমরা বিক্রি করছিলাম, তাই না সাব্বির? জি স্যার। তার মানে আপনি ধরে নেন যে আমরা বিক্রি করছিলাম হলো যে আপনার
মার্চ মাসের 30 তারিখে আমরা বিক্রি করছি, ঠিক আছে? সে বিক্রি করছিলাম কত টাকায়? ধরে নেন আমরা বিক্রি করছিলাম 40,000 টাকায়। সেই প্রোডাক্ট আমরা কিনছিলাম আমরা কত টাকায়? 30,000 টাকায়। সেই ক্ষেত্রে আমাদের জার্নালটা কি হইতো? অনেক কম, বাকিতে জি স্যার, বুঝতে পারছি। তাহলে ওটার জার্নাল কি হইতো আপনার? যখন আমাদের এটা অ্যাকাউন্ট পেয়েবলে রিসিভেবলে যুক্ত হইতো, যদি বাকিতে বিক্রি করে থাকি। হ্যাঁ, আর কি হতো? সেলস হলো ক্রেডিট হতো আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হতো, তাই না? এটা ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রিতে কি হইতো? রিটার্ন আসার পরে নতুন করে আমাদের একটা অ্যাসেট আসছে, যেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে যাবে। সেকেন্ড এন্ট্রি মানে হলো যে সেলস এর ক্ষেত্রে সবসময় তো দুইটা এন্ট্রি হয়, তাই না? যখন আমরা হলো মার্চেন্ডাইজিং বিজনেসের মানে সেলস চিন্তা করি, তো একটা এন্ট্রি তো আপনি দিলেন যে আপনি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করলেন, এটা হলো মার্চের 30 তারিখ, তাই না? জি স্যার। আর হলো সেলস আপনি করলেন ক্রেডিট। আর এই যে আপনি আপনার তো ইনভেন্টরি চলে গেল 30,000 টাকা, সেটার এন্ট্রি দিবেন না? এর এন্ট্রি কি হবে? জি স্যার। ইনভেন্টরি ক্রেডিট হবে 30,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হবে কত টাকা? 30,000 টাকা। 30,000। এখন আপনি এই বিষয়টা আপনার কি হয়েছে, 13 তারিখে এসে দেখা গেল যে এই পুরা যে আপনি যে সেল করছিলেন ওই দিনেরটা, এটা পুরাটা রিটার্ন আসছে, ঠিক আছে? জি স্যার। 30 তারিখে যেটা করছিল সেটা রিটার্ন আসছে। এখন 30 তারিখে যে জিনিসটা করছেন সেটা কি হয়ে গেল, সেটা আবার আপনার চলে আসলো। তার মানে আপনি 30 তারিখে যে এন্ট্রি গুলো দিছিলেন, আপনি যেগুলা যেগুলো আপনি মনে করেন যে আপনি যেগুলো ইনক্রিজ করছেন অথবা আপনি রিডিউস করছেন, সবগুলোকে আমি রিভার্স করতে হবে না? যেগুলো, জি স্যার বুঝতে পারছি। তার মানে আপনার শুধু ওগুলো রিভার্স হবে। যেগুলো আপনি ডেবিট করছিলেন সেগুলো ক্রেডিট হবে, যেগুলো ক্রেডিট করছিলেন সেগুলো ডেবিট হবে। যদি করে দেন তাহলেই সেটা মুছে যাবে, তাই না? জি স্যার, ঠিক আছে বুঝতে পারছি স্যার। স্যার 1 নাম্বারটা এখনো স্যার ক্লিয়ার না পুরোপুরি হবে স্যার। 1 নাম্বার এপ্রিল যে ওইটা। এক নাম্বারটা হলো যে কি হবে, এক নাম্বারটা হলো যে আপনার ওনার বিজনেস স্টার্ট করছেন, এখানে তিনটা বিষয় হয়েছে দেখেন। উনি ইনভেস্ট করছেন 1.5 লাখ টাকা। আপনি হলো যে ওই মানে তিনটায় আলাদাভাবে চিন্তা করেন। যদি ইনভেস্ট করেন তার মানে হলো যে ক্যাশ ডেবিট 1.5 লাখ টাকা, আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট 1.5 লাখ টাকা, তাই না? জি স্যার। সেকেন্ডটা চিন্তা করেন, সেকেন্ডটা কি 70,000 টাকা দিয়ে সে ইনভেস্ট করছে, আরো 70,000 টাকা ল্যান্ড। তার মানে এমনি কি হবে, ল্যান্ড বেড়ে গেল বিজনেসের হলো যে 70,000 টাকা। স্যার এই আর 70,000 এই টাকা কি এটাকে স্যার ওনার্স ক্যাপিটালে ইফেক্ট পড়বে স্যার? ওটা ডেবিট, ল্যান্ড ডেবিট। ল্যান্ড ডেবিট হবে 70,000 আর ওনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে 70,000। এই পর্যন্ত ক্লিয়ার আপনি? জি স্যার, এই দুইটা ট্রানজাকশন ক্লিয়ার। আর যদি আপনি লোন নেন, বিজনেস যদি লোন নেয় সেক্ষেত্রে কি হবে বলেন? অ্যাসেট বাড়তেছে স্যার, অ্যাসেট হচ্ছে ডেবিট। আপনি কোন ব্যাপারে স্যার ক্রেডিট অ্যাসেট লিখলে আমি 0 দিব আপনাদের। স্যার লোন, লোন স্যার হবে হচ্ছে ডেবিট। লোন লিখলেও আপনি 0 পাবেন। কি লিখবো স্যার এটা? নোট পেয়ে যাবে। স্যার ক্যাশ ডেবিট লিখবো হচ্ছে স্যার 1 লাখ টাকা, আর তো নোট পেয়েবল হচ্ছে ক্রেডিট লিখবে 1 লাখ টাকা। তাহলে ক্যাশ ডেবিট হবে 1 লাখ টাকা আর নোটস পেয়েবল ক্রেডিট হবে 1 লাখ টাকা। বুঝতে পারছেন হেমায়েত? জি স্যার। স্যার ব্যাংকের ক্ষেত্রে নোটস পেয়াবল হবে, তাই তো? লোনের লোন প্লেয়েবল। লোন যখনই লোন দিবেন তখন দেখবেন নোটস পেয়েবল। আচ্ছা স্যার আপনি আরেকবার নোটস পেয়েবল আর হচ্ছে এক্সাম্পল দিচ্ছেন আপনার অ্যাকাউন্ট পেয়েবল স্যার আলাদা আলাদা লিখতে হবে। অবশ্যই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখন স্যার এই যে ট্রানজাকশন স্যার জার্নালটা করলাম স্যার, এখন এখান থেকে কি ব্যাংকের স্যার ওই যে লেজারে কোনো কিছু অ্যাড হবে? দেখেন, কি অ্যাড নোটস হবে কি এটা পেয়েবলের বুঝতেছি সাথে না। আমাদের ব্যাংকের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি আমাদের লোনের কোনো সম্পর্ক আছে? আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার লোনের কোনো সম্পর্ক নেই। লোন আলাদা বিষয়, ব্যাংক আলাদা বিষয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা আছে আর আপনি লোন নিছেন? না, আপনি লোন নিছেন অন্য কোনো তাহলে বিজনেস স্যার থেকে, ব্যাংকের লেজারে পয়লা ঠিক এপ্রিল আছে? থেকে অন্য কিছু কোনো যাবে ব্যাংক না? থেকে।
ঠিক আছে, সেটা আলাদা হিসাব, সেটা আপনি লিখে রাখছেন notes। শুধু স্যার ব্যাংকেরই লেজার তো হবে, শুধু স্যার কিন্তু ব্যাংকেরই নোটস হবে। পেয়েবল আর ব্যাংক তো আলাদা বিষয়। আপনি তো মানে নোটস পেয়েবল কে ব্যাংক লিখতেছেন না, তাই না? ব্যাংকের হিসাবে কেন স্যার নোটস একটা এসেট আর একটা স্যার লায়াবিলিটিস, দুইটা আলাদা আলাদা। অ্যাসেট আর একটা লাইবিলিটিস? স্যার আপনি স্যার একটা স্যার মানে লোন নিছি বাট 10% হারে ইন্টারেস্ট হারে, এই যে আমাদের 10% এইটা মানে কি হিসাবে করবো স্যার? আপনি সম্ভবত একটা এক্সাম্পল এরকম ছিল। আপনি যেদিন লোন নেন সেদিন কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট দেন না, তাই না? না স্যার। তো সেই দিন আপনার ওটার জার্নাল হবে, আপনি যত টাকা পাবেন ওটা ক্যাশ ডেবিট হবে আর নোটস ক্রেডিট হবে। আর ওই 10%-এর কথা আপনার হিসাব করতে হবে না। বুঝতে স্যার। স্যার ওই সিটিতে মেবি হচ্ছে কোশ্চেন ছিল তো যে 6 মাসের সময় নিয়ে হচ্ছে 10% ইসে একটা লোন নিচ্ছে। তো এখন হচ্ছে ওই মাসে পেমেন্ট করলে তো আমার হচ্ছে লোনের ইন্টারেস্ট লাগবে না, কিন্তু যদি সেকেন্ড মাসে যদি পেমেন্টটা করি তাহলে ওখানে কি লোনের ইন্টারেস্টটা অ্যাড হবে? ওটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর ডিপেন্ড করে। যদি এরকম হয় যে মানে আপনি এরকম হয় যে ওটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রিসে চলে আসে, ঠিক আছে? যদি হলো যে আপনি ওই অ্যাডজাস্টিং এন্ট্রিস করতে বলে, তখন হলো যে দেখা যায় যে ওই নোট পে মানে ইন্টারেস্ট পেয়েবল হিসেবে ধরতে হয় এটাকে। ইন্টারেস্ট তো আসলে ওইভাবে দেওয়া হয় না, মানে ওইভাবে দেয় না। ওটা মনে হয় বছর বছর বা একটা সময় থাকে যে ওই সময় দেয় তারা, ঠিক আছে? যদি আপনি না দিয়ে থাকেন তখন ওইটা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। যদি আপনি মনে করেন যে 1 মাস পরে আপনি হলো যে একটা আপনার কোম্পানির লাভ মানে প্রফিট লস বের করবেন, ঠিক আছে, কিন্তু আপনি ইন্টারেস্টটা পে করেন নাই, তখন লিখতে হয় যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ওই যে 10%, ওই 10%-এর হার ধরে করতে হয়। যদি আপনি 1 লাখ মানে 10% ইন্টারেস্টে 1 লাখ টাকা যদি আপনি লোন নেন, তার মানে হলো যে আপনার কত আসবে, মানে ওই আপনার 10,000, সরি 10%, 1 লাখের 10% 10,000ই 10,000। আর ওইটার হলো ওটা 12 দিয়ে ভাগ করতে হবে, যেটা আসে। স্যার তাইলে কি স্যার ব্যাংকের লেজারে আমরা শুধু স্যার যে ডিপোজিট যেটা ওইটা দিব, আর হচ্ছে স্যার আমরা যদি কোনো পেমেন্ট চেকে করি তখন ওইটা, আর হচ্ছে স্যার যদি আমরা ওই যে আরেকটা আছে স্যার, পেড হাফ অফ দ্য লোন ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা দেই ওইটা, এই জিনিসগুলোই শুধু ব্যাংক লেজারে অ্যাড করব। শুধু এগুলোই আসবে। ওকে স্যার। স্যার অ্যাডজাস্টিং এর ওখানে মানে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর ওখানে স্যার একটা জিনিস ছিল যে ইকুইপমেন্ট কিনা হয়েছে কিন্তু ওইটা প্রথম দিকে কোনো কিছু সেট করা হয়নি, পরে আবার লেখা ছিল যে এটা 5 বছরের জন্য নেওয়া হয়েছে। কিন্তু স্যার ওখানে ডেপ্রিসিয়েশন নামে কোনো রো ছিল না যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কোথায় থাকবে। স্যার ওই ক্ষেত্রে কি আমরা ডেপ্রিসিয়েশনটা অ্যাড করে নিব নাকি অন্য কোনো এক্সপেন্সের সাথে এটা ইয়ে করে দিব? কোথায় বলা ছিল এটা? স্যার এটা এই পিডিএফ স্যার নিচের দিকে। আচ্ছা আচ্ছা, আপনার যদি মানে ইকুইপমেন্টের দাম যদি 2 লাখ টাকা হয়, আর যদি বলা হয় যে আপনার এই ইকুইপমেন্টটা হলো কয় বছর টিকবে, 5 বছর টিকবে, তাই না? জি স্যার। তাহলে এই ইকুইপমেন্ট 5 বছর টিকা মানে কি? মানে হলো যে আপনার যদি আপনি যে ইকুইপমেন্ট কিনছিলেন সেটা তো বছরের শুরুতে কিনছেন, এটা ধরে নেন, তাই না? ধরে নিই আমরা। জি স্যার। হুম। তার মানে আপনি হিসাব করতেছেন হলো 1 বছরের হিসাব। তার মানে 1 বছরে আপনার কতখানি খরচ হয়ে গেছে সেটার হিসাবটা আপনার করতে হবে। 5 বছর টিকবে কিন্তু মানে স্যার, 8 বছর ব্যবহার করে ফেলছেন। জি স্যার, কিন্তু এখানে স্যার মানে ওই এটা তো স্যার আমাদের ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়বে এই খরচটা। এটা আপনার লিখতে হবে, প্রথমে জার্নালটা লিখতে হবে যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর কিন্তু ইকুইপমেন্ট। স্যার এখানে ট্রায়াল ব্যালেন্সটা অলরেডি স্যার দেয়া আছে, সেক্ষেত্রে আমরা কি কি করব? সেই ক্ষেত্রে যেহেতু আপনার ডেপ্রিসিয়েশন মানে এটাই তো মানে আপনাদেরকে পড়ানো হয়েছে আর কি, যে এটা তো বলা হয়েছে যে আপনার যেহেতু এটা বাদ পড়ে গেছে, এটা তো জি একটা স্যার। ইনকমপ্লিট ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তাই না? এটা জি ইনকমপ্লিট স্যার। ট্রায়াল। তো আপনার এটা কমপ্লিট করতে হবে, অ্যাডজাস্ট করা মানে কি এটাকে কমপ্লিট করতে হবে। তার মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যে খরচটা সেটা ওই ওই ইনকমপ্লিট ট্রায়াল ব্যালেন্সে নাই। তার মানে আপনার ওইটাকে অ্যাড করে তারপরে যদি আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে চান, তার মানে কি হবে, ওই ইনকমপ্লিট স্টেটমেন্টের নিচে একটা আলাদা এক্সপেন্স নিচে লিখতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 5 বছর 2 লাখ, 40,000 টাকা লিখতে হবে, তাই না?
জি স্যার। আর হলো যে আপনার ইকুইপমেন্ট কিন্তু আর 2 লাখ টাকা থাকবে না, ইকুইপমেন্টের ব্যালেন্স হয়ে যাবে 1,60,000 টাকা। জি স্যার। তখনই আপনার ট্রায়াল ব্যালেন্সটা কমপ্লিট হবে, যদি আপনার অ্যাডজাস্টিং এন্ট্রি শুধু এইটাই থাকে। আর যদি আরো থাকে তাহলে বাকিগুলো অ্যাডজাস্ট যখন করবেন তখন আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওই পুরোপুরি কমপ্লিট করার পরে আপনি ওইটার উপর বেস করে যদি প্রফিট এবং লস বের করেন এবং ব্যালেন্স শিট বের করেন, তখনই আপনি আসলে অ্যাকুরেট প্রফিট এবং লস বের করতে পারবেন। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদেরকে এই প্রসেসে করতে হবে? হ্যাঁ, এই প্রসেসই করতে হবে। স্যার ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে তো আমরা স্যার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা ডেবিটে দিলাম, কিন্তু ক্রেডিটে কি দিব স্যার? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন দিবেন? জানি না স্যার, আমার একজন এভাবে করাইছিল আর কি, জন্য বললাম। কি করাইছে আপনাকে? স্যার আমার কাজিন স্যার। এখন স্যার এটা ক্রেডিটটা কি দিব স্যার ওটা জানি না তো, এই জন্য। আপনার কাজিন? জি স্যার, ও অ্যাকাউন্টিং নিয়ে পড়ে স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ক্লাসে যেটা পড়াইছি সেটা করবেন, ঠিক আছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা পড়াই নাই ক্লাসে। আপনি ছিলেন কোথায়? ক্লাসে ছিলেন না? জানি না স্যার, এটা কি দিব স্যার, এই জন্যই তো। না, আপনি তাহলে বলবো না আমি, এটা আপনি শিখে নেবেন অন্য মানুষের কাছ থেকে। স্যার ওরা অনেকে মেবি জানে না স্যার, স্যার একটু বলে দেন। বলা হয়েছে অনেক, বলা হয় না। এখানে 3টা সেকশনই আছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এটা কি হবে এটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। স্যার ঈদের ছুটির পরে আসলে বুঝাই দেওয়া যাবে। হ্যাঁ, এই যে হাসুর কাছ থেকে ঈদের ছুটির পরে বুঝে নিন। স্যার পরীক্ষা তো স্যার মার্কস কস্ট অফ দিবেন স্যার। আপনারা হলো যে খুব ক্যাজুয়ালি নেন না এই সাবজেক্টটাকে, পড়াশোনার মনে শুরুই করেন না এখনো, বুঝে মনে কথা শুনে মনে হচ্ছে আপনাদের। স্যার যতগুলা লিংক দিছিলেন সবগুলা ভিডিও দেখা শেষ। হ্যাঁ, যতগুলা ভিডিও দিছেন আপনি গ্রুপে, মোটামুটি আলাদা রাস্তা সবগুলা 2বার করে দেখা শেষ, কিন্তু যত পড়তেছি অত প্যাচ লাগতেছে স্যার। এই কারণে যে মানে বেশি পড়তে যায় এখন হচ্ছে যে অ্যাসেট, সব অ্যাসেট চলে আসতেছে লেখার ক্ষেত্রে, যে ও এটা তো হচ্ছে ওনার্স টাকা দিছে অ্যাসেট, ওটা যে ওনার্স লিখতে হবে এটা মাথায় থাকতেছে না। স্যার অ্যাডজাস্টমেন্ট নিয়ে খুব ঝামেলা হচ্ছে স্যার। আচ্ছা, যদি ডেপ্রিসিয়েশন থাকে লিখবেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট, ঠিক আছে? স্যার কস্ট অফ গুডস সোল্ড, এটা কি স্যার এক্সপেন্সে দিব আমরা? হ্যাঁ, কস্ট অফ গুডস লিজের ক্ষেত্রে অবশ্যই এক্সপেন্স। ওকে স্যার। আপনার সলিউশনটা তো দেওয়া হয়েছে, সলিউশনটা খুলে দেখেন না আপনারা। আমার শুনেন, আমি কিন্তু মানে যদি আপনাদের অঙ্ক না হয় তাহলে কিন্তু মার্কস দিব না আমি, ঠিক আছে? একদম অঙ্ক মিলতে হবে, এখানে একদম মিলে যাবে অঙ্ক, ঠিক আছে? স্যার খালি ওই যে ইংলিশ লেখাগুলো ওই জায়গায় একটু কনসিডার করলেন তাই হবে, মানে এই সাইডের লেখাগুলা আপনি তো লেখা নোটস পেয়েবল এগুলা স্যার পরীক্ষা হলে বসলে মানে টাইম অথবা হিসেব প্রেসারে এগুলা ভুল হয়ে যায় লেখার ক্ষেত্রে, ওইখানে একটু স্যার কনসিডার করেন, মানে পার্শিয়াল মার্ক দিন স্যার, তাহলে হবে। স্যার অ্যাকাউন্ট পেয়েবল আর নোট পেয়েবলের মধ্যে ডিফারেন্স কি স্যার? এটা কেউ বলেন দেখি, এটার ডিফারেন্স কি? স্যার অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে স্যার আমরা ধরেন কেউ আমাদের কাছে টাকা পায়, ওই টাকাটা দিতে হবে। আর নোটস পেয়েবল হচ্ছে স্যার ব্যাংক থেকে আমরা একটা লোন আনছি, ওই ব্যাংকের লোনটা হচ্ছে পরিশোধ করতে হবে। এটা যেই লেও সেই কদই বললেন। মানে স্যার বুঝাইতে পারিনি, ধরেন স্যার আপনার থেকে হচ্ছে আমি একটা পণ্য কিনছি বাট ওটা বাকিতে কিনছি স্যার, টাকাটা এখনো দেই নাই, তো ওইটা হচ্ছে স্যার আমি টাকা না দিলে ওইটা হচ্ছে আমি অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে লিখবো, যে টাকাটা অ্যাকাউন্টস পেয়েবল। কিন্তু আমি ব্যাংক থেকে দেখা যায় স্যার 1 লাখ টাকা লোন আনছি, এখন ওই লোনটা আমি এখন হলো যে এই জন্য স্যার ওইটা হবে হচ্ছে স্যার নোটস পেয়েবল, পেতে পারে, ঠিক আছে? একটা হলো যদি আপনি কারোর কাছ থেকে লোন নেন, সেক্ষেত্রে সেই লোকটা আপনার কাছে টাকা পাবে, সেই লোকটাকে আপনার টাকা দিতে হবে, তাই না? আরেকটা ভাবে আপনার কাছে টাকা পেতে পারে, সেটা হলো যে
যদি আপনি বাকিতে কোনো কিছু কিনেন, হুম, দুইটাকে মানুষ বিষয়টা কি এমন যে স্যার লং টার্ম আর শর্ট টার্ম? শর্ট টার্ম লং টার্মের বিষয় না, বিষয়টা হলো যে একটা আপনি বাকিতে কেনা আর লোন নেওয়া তো আলাদা বিষয়, তাই না? জি স্যার। একটা লোন হলো স্যার ধার আমরা নেওয়া প্রোডাক্ট নিতেছি আর একটা আমরা প্রোডাক্ট ছাড়া শুধু টাকা নিচ্ছি। হ্যাঁ, একটা প্রোডাক্ট ছাড়া টাকা নিচ্ছি, লোন নিচ্ছি, আর একটা হচ্ছে বাকি বাকি দুটো তো আলাদা বিষয়, দুটো তো আমাদের জীবনে আলাদা ঘটনা। হ্যাঁ, একটা ঘটনার ক্ষেত্রে আমাদের লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল, সেটা হলো যদি আমরা বাকিতে কোনো কিছু কিনি, আর যদি আমরা লোন নেই সেক্ষেত্রে সেটা নোটস পেয়েবল। স্যার আমরা এই জায়গায় শেষ করি স্যার, আমরা একটু 4 নাম্বারটা দেখি, ওইখানে মার্কটা বেশি। না না, এটা সমস্যা না, আপনি শেষ, আপনি কি তাড়াহুড়ো আছে, মানে কোথায় যাবেন? না স্যার তাড়াহুড়া না স্যার, পরে দেখা যাবে যে আবার মানে ক্লাস শেষ হয়ে যাবে, অনেকে বলবে নামাজ পড়তে যাবো, এই জন্য আর কি একটা বলছি স্যার। ঝামেলা আছে, তারাবি তো পড়তে যাবেন আপনারা অনেকেই। জি স্যার, এই জন্য বলতেছিলাম যে স্যার 4 নাম্বারটা একটু দেখি, তারপরে কোয়েশ্চেন গুলো থাকলে ওগুলা পরবর্তীতে আমরা সলভ করলাম যারা যারা আছে। হ্যাঁ, তারপরে আপনি যারা করতে যাবে তারা অলরেডি চলে গেছে, বিকজ তারা অনেক আধা ঘন্টা আগে শুরু হয়ে গেছে। না এখন যাবো 8:30টায় দাঁড়াবে, 8:15। আচ্ছা স্যার, এইখানে ট্রানজেকশন অ্যানালাইসিসের কোনো কোশ্চেন নাই স্যার, এটা কি দেখা লাগবে আমাদের? এটা আপনার কাছে, আপনি দেখবেন কি দেখবেন না। ট্রানজাকশন অ্যানালাইসিস না বুঝলে তো আসলে জার্নাল করতে পারবেন না। না স্যার, এই কোশ্চেনে দেওয়া নাই তো, তাই ইয়ে করছিলাম যে যদি ওটা থাকে তাহলে সেইভাবে দেখবো, যদি না থাকে স্যার তাহলে এটা স্কিপ করব। এখানে যা যা দেওয়া আছে এগুলাই আসবে, ঠিক আছে, এগুলাই আসবে। আর হলো যে আপনার হয়তো আপনার এটা মডিফিকেশন থাকবে, কোশ্চেন তো এক্সাক্ট সেম থাকবে না, মডিফিকেশন থাকবে, কোশ্চেনের ডিফারেন্ট ভাবে আসবে। এই জার্নালি থাকবে, সেকেন্ডের মধ্যে আপনার ওই ওই আপনার এই জার্নাল, আর প্রথমটার মধ্যে জার্নাল আর লেজার বের করতে বলা হবে, ফার্স্ট সেকেন্ডের ক্ষেত্রে ডেসক্রিপটিভ থাকবে, থার্ড এর ক্ষেত্রে এরকম আইডেন্টিফাই করতে বলা হবে, আর ফোর্থ এর ক্ষেত্রে আপনার ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট থাকবে। দিস ইজ দ্য কোশ্চেন। এবং আমি আপনাদের বলে দিই, আপনারা যারা আছেন, এই যে মানে এই জার্নাল 6 নাম্বার থাকবে, যেটা আপনাদের কোশ্চেনে আমি মানে ভুলে 7 করে ফেলছি, এটা নিয়ে আপনারা কনফিউজড হয়ে যান না, ঠিক আছে? আমি আমার একটা এক্সামের ডিউটি আছে, আমি আসতে পারবো না, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে টেক্সটাইল ডিপার্টমেন্টে আছে, তো এটা নিয়ে আপনারা ওই করেন না, সবাইকে বলে দিয়েন। জার্নাল সেম, এখানে যেরকম মার্কস ডিস্ট্রিবিউশন আছে আপনাদেরও সেমই হবে। তো আপনাদের এক্সামে কোশ্চেনে যেটা দেওয়া আছে, আপনাদের কোশ্চেনে যেটা থাকবে সেটা 7 থাকবে, মানে প্রিপেয়ার জার্নালে সেটা হবে 6। আর লাস্টের কোশ্চেনে আপনার হলো যে ওইখানে দেখবেন যে অ্যাডজাস্টিং এন্ট্রিসে 5 দেওয়া আছে, কিন্তু ওইটা হবে 4, সবগুলোতে 4 করে থাকবে। অ্যাডজাস্টিং এন্ট্রিসে 4 থাকবে, ইনকাম স্টেটমেন্টে 4 থাকবে, ব্যালেন্স শিটে 4 থাকবে, এই টোটাল 12। আর এখানে হলো 9 প্রথমটার ক্ষেত্রে, সেকেন্ডটাই 2, তারপর এটাই 2, 2 2 4, 4 আর 12 16, 16 আর 9 25। এটা নিয়ে যাতে কনফিউশন তৈরি না হয়। আরেকটা বিষয় হলো যে আপনাদের একটু নোট ডাউন করে রাখেন, দাঁড়ান আমি একটু ল্যাপটপটা বের করে নেই। নোট ডাউন করে রাখতে হবে, সেটা হলো যে আপনাদের ওই, আমি তো চাচ্ছিলাম যে আপনাদের এক্সাম শুরু হলে আসবো, সেটা হলো আমি গ্রুপেও দিয়ে দিব না, অ্যাকাউন্টস পেয়েবলের ভ্যালুটা একটু চেঞ্জ হবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিব গ্রুপে পরে হোয়াটসঅ্যাপে। বুঝতে পারছেন আপনারা কি বলছে? স্যার আমাদের যে হচ্ছে মানে স্যাম্পল কোশ্চেনটা দিয়েছিলেন স্যার, ওইখানে 1 নাম্বার আর 4 নাম্বারে স্যার একটু আনসারটা দিয়ে দেন, তাহলে স্যার আমরা মিলিয়ে দেখতে পারবো যে স্যার ঠিক আছে কিনা স্যার। 4 নাম্বারের আনসার দিছে, কিন্তু স্যার ওই আনসারটা যদি একটু স্টেপ বাই স্টেপ স্যার একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো স্যার। অ্যানসার বুঝেন না আপনারা? স্যার বুঝছি, কিছু কিছু পার্টি আর কি। হ্যাঁ, 6 নাম্বার অ্যানসার বের করবে। স্যার আমি যেরকম হচ্ছে স্যার ওই যে ইনকাম স্টেটমেন্টে যখন করছে 10,000 থেকে ক্যাশ কাটছে, এটা বুঝতেছি। কি বুঝতেছেন না বলেন তো আবার। এই
4 নাম্বারটা স্যার ইনকাম যখন করতে বলছে যে ক্যাশ 10,000 কাটছে। ফারহান সলিউশনটা স্ক্রিনে নিয়ে আসেন, মানে ইসের 4 নাম্বারটার। স্যার 4 নাম্বারটা শুরু থেকে একটু এক্সপ্লেইন করে দিলেই ভালো হতো। আচ্ছা, করে দিচ্ছি। আপনারা সবাই একটু নোট ডাউন করে রাখেন, সেটা হলো যে এই আপনাদের অ্যাকাউন্টস পেয়েবলটা, এটা হলো ক্লাসে যে বললে সব থেকে ভালো হতো, কিন্তু এটা হলো যে মানে আমি মানে রাশ হয়ে যাবে আসলে বিষয়টা, বুঝতে পারছেন? তো আপনারা আবার ওই ক্লাসে অনেকেই মানে এটা যাতে সবাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে অ্যাকাউন্টস পেয়েবল লেখা দেওয়া আছে 25,200, বুঝতে পারছেন? কিন্তু 25,200 দিলে এই অঙ্কটা মিলবে না। তো আপনাদের যেটা হবে সেটা হলো 59,200 হবে অ্যাকাউন্টস পেয়েবল। নোট ডাউন করছেন? স্যার আরেকবার বলেন কত? 59,200, 59,200। স্যার এটা কি ওই যে জার্নালের যে কোশ্চেনটা থাকবে ওই কোশ্চেন? না, এটা 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার 4 নাম্বার কোশ্চেনে অ্যাকাউন্টস পেয়েবল 59,200 হবে। ফারান 4 নাম্বারটা বের করো। স্যার এই মানটা কি আমরা ধরে নেব পরীক্ষার হলে? হ্যাঁ, এই মানটা ধরে ম্যাথ করবেন। 59,000 যেটা দেওয়া আছে এখন, মানে পরীক্ষা কোশ্চেন যেটা আপনারা পাবেন সেটাতে দেওয়া আছে হলো 25,200, কিন্তু হবে হলো 59,200। চার নম্বরে দাম ফারহান সলিউশনের অ্যাডজাস্টিং এন্ড টেস্ট থেকে শুরু করি। কিসের সলিউশনটা বের করেন ফারহান? ওই যে 4 নম্বরের সলিউশনটা। স্যার এটাই তো 4 নম্বরের সলিউশন স্যার, XYZ ট্রেডার স্যার। না ফারহান ওইটা সলিউশনের এইটা দরকার নেই এটা। আচ্ছা, ওটা দরকার নাই। বুঝছেন? আচ্ছা, আমি বলি, দেখেন এইখানে যেটা বলা হয়েছে সেটা হলো এই প্রথমটা হলো যে প্রিপেড রেন্ট অফ 8,000 হ্যাজ এক্সপায়ার্ড। যদি এক্সপায়ার্ড হয়ে যায় তার মানে কি আপনার একটা অ্যাডভান্স দেওয়া ছিল, সেটা হলো যে আপনি খরচ করে ফেলছেন। তার মানে আপনার এটা কি হবে জার্নালটা? রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর প্রিপেড রেন্ট ক্রেডিট হবে। এটা নিয়ে কনফিউশন আছে কার কোনো?
কেন হবে? না স্যার। তারপর এটা হলো এস্টিমেটেড। এটার প্রথমে আপনার কি করতে হবে? এই যে প্রথমটা যদি আপনাকে বলা হয় যে ডু অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ মানে হলো জার্নাল লেখা, ঠিক আছে? হ্যাঁ, আমি হলো কিছু কিছু খাতা পাইছি, বুঝছেন? এটা কি করছে, পুরা ট্রায়াল ব্যালেন্স সে লিখে দিছে, লিখে সে দুই একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ লিখছে এটার সাথে সাথে কেটে। এগুলা করা যাবে না। তারপরে হলো যে এস্টিমেটেড লাইফ অফ দ্য ইকুইপমেন্ট ইজ 5 ইয়ার্স, মানে 5 বছর টিকবে। ইকুইপমেন্টের ভ্যালু ছিল 2 লাখ। তার মানে এটা যেহেতু ডিসেম্বরের 31 তারিখে এবং 1 বছরের জন্য এটা, হ্যাঁ, ডিসেম্বর 31 মানে 1 বছরের জন্য। এটা আপনাদের লিখে দেওয়া দরকার ছিল, কিন্তু এটা 1 বছরের জন্যই। হ্যাঁ, 1 বছরের হিসাব। তো আমরা ধরে নিব যে ইকুইপমেন্টটা জানুয়ারিতে কিনছিলাম, তাহলে 1 বছর যেহেতু খরচ হয়ে করে ফেলছি, 1 বছর খরচ করলাম কত টাকা? 40,000 টাকা। তার মানে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে, ডেবিট হবে 40,000, আর ইকুইপমেন্ট যেহেতু কমে গেছে 40,000 টাকা, তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট হবে 40,000 টাকা। বুঝতে পারছেন? তো এখন এই যে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা তো এখানে দেওয়া নাই। এই ট্রায়াল ব্যালেন্সে কি দেওয়া আছে? নাই। তো আপনার এই ট্রান্সপোর্টেশন কস্টের নিচে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 40,000 টাকা। তো আপনাদের হয়তো এক্সামের মানে কোশ্চেনে লেখা যায় না, হ্যাঁ, কিন্তু আপনারা ওইটা ওই মানে যখন আপনারা করবেন, প্রফিট এবং লস বের করবেন, তখন ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা এক্সপেন্সের এখানে ধরতে হবে। আর ইকুইপমেন্টের নতুন ব্যালেন্স কত হবে? 1,60,000 টাকা। আর 2 লাখ টাকা নাই কিন্তু এখন আর। প্রথমটার ক্ষেত্রে হলো যে আপনার রেন্ট এক্সপেন্স 8,000 টাকা। রেন্ট এক্সপেন্স আগের থেকে কত ছিল? 8,000 টাকা ছিল অলরেডি, তাই না? নতুন করে আরো 8,000 টাকা যোগ হবে। তার মানে আপনি যখন প্রফিট এবং লস বের করতে যাবেন, রেন্ট এক্সপেন্স কত ধরবেন? 16,000। হ্যাঁ, 16,000 টাকা ধরবেন রেন্ট এক্সপেন্স। তারপরে হলো যে 3 নাম্বারটা কি হয়েছে? 3 নাম্বার হলো যে সে 20% নোটস পেয়েবল পেইড অ্যাজ ইনস্টলমেন্ট বাট সামহাউ আনরেকর্ডেড। মানে আপনি 20% যে আপনি লোন নিয়েছিলেন তার 20% আপনি পে করে দিয়েছেন, কিন্তু কোনোভাবে কোনো না কোনোভাবে সেটা আপনি রেকর্ড করেন নাই। তার মানে এখন আপনার রেকর্ড করতে হবে। তার মানে এটা কি হবে? নোটস পেয়েবল যেহেতু মানে আমাদের লাইবিলিটি কমে গেছে, তার মানে নোটস পেয়েবল ডেবিট হবে। আর যেহেতু ক্যাশ কমে গেছে, তার মানে ক্যাশ ক্রেডিট হবে 10,000 টাকা। তার মানে নোটস পেয়েবল এর ভ্যালু কত হবে এখন? 1.5 লাখ কি থাকবে আর? নোটস পেয়েবল এর ভ্যালু হবে না স্যার। 50,000, তো থাকবে না, থাকবে হলো 40,000। আর ক্যাশের ভ্যালু কত হবে? ক্যাশের ভ্যালু মানে ক্যাশের ব্যালেন্স কত থাকবে? স্যার 35,000। 35,000। আপনি যখন ব্যালেন্স শিট তৈরি করতে যাবেন, তখন এই ক্যাশের ব্যালেন্স 45,000 টাকা দিয়ে করলে আপনি পাবেন 0। আপনার করতে হবে ক্যাশ আপনার কাছে আছে এখন 35,000 টাকা। আর নোটস পেয়েবল আপনি যখন লাইবিলিটিতে বসাবেন, কত বসাবেন? 40,000 টাকা বসাবেন। ঠিক আছে? অ্যাক্রুড স্যালারিজ কি করছে? অ্যাডিশনাল 3,000 স্যালারিজ এক্সপেন্স আনপেইড। স্যালারি হলো যে আরো 3,000 টাকা হলো যে আপনার স্যালারি, আপনার হলো যে আপনি পে করেন নাই। পে করেন নাই মানে আপনি লিখেনও নাই সেটা। ঠিক আছে? তার মানে এটা কি হবে? স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে, স্যালারিজ পেয়েবল হবে 3,000 টাকা। তার মানে স্যালারিজ এক্সপেন্সের ব্যালেন্স কত হবে? অলরেডি এখানে কত টাকার ব্যালেন্স দেওয়া আছে? 50,000 টাকা। কিন্তু স্যালারিজ এক্সপেন্স আসলে কত টাকা? স্যার 53,000 টাকা। 53,000 টাকা। আপনি যখন প্রফিট এবং লস বের করবেন, তখন স্যালারিজ এক্সপেন্সের মানে ভ্যালু মানে ব্যালেন্স কত ধরে করতে হবে, কনসিডার করতে হবে? 53,000 টাকা কনসিডার করতে হবে। লাস্টেরটা হলো 1/3 অফ দ্য ইনভেন্টরি স্টিল হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার ফাউন্ড আনরেকর্ডেড। ঠিক আছে? মানে আপনার হাতে এখনো 3/1 ইনভেন্টরি আছে, এবং আপনি হলো কি করছেন? কস্ট অফ গুডস সোল্ড আপনি হিসাব করেন নাই। ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড এর রেকর্ড রাখেন নাই। তার মানে আপনি যদি আপনার ইনভেন্টরি কত টাকা এখানে? 2,10,000 টাকা। তার মানে আপনি 70,000 টাকার ইনভেন্টরি, মানে 3/1 মানে হলো যে 70,000 টাকা। আরে কোথায় গেল? ওয়েট,
স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কেন? স্যার আপনার নেটওয়ার্কের মনে প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি আমি তো এটা মানে 1/3 মানে হলো যে আপনার 70,000 টাকার ইনভেন্টরি এখন আপনার হাতে আছে। তার মানে আপনি খরচ করছেন কত টাকা? খরচ করছেন হলো 1,40,000 টাকা। তার মানে আপনার কস্ট অফ গুডস সোল্ড হবে 1,40,000 টাকা। আর যেহেতু আপনার ইনভেন্টরি কমে গেছে হলো যে 1,40,000 টাকা, তার ইনভেন্টরি ক্রেডিট হবে 1,40,000 টাকা। তার মানে এই কস্ট অফ গুডস সোল্ডটাও একটা এক্সপেন্স। সেই এক্সপেন্সটা কি আপনার ওই ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে? দেওয়া নাই কিন্তু, তাই না? বুঝতে পারছেন? তার মানে আপনার ইনভেন্টরির ব্যালেন্স কত টাকা দেওয়া আছে? 2,10,000 টাকা। সেটা কি 2,10,000 টাকা থাকবে? সেটা হবে 70,000 টাকা, তাই না? জি স্যার। তো যখন আপনি ব্যালেন্স শিট করবেন তখন ইনভেন্টরি 70,000 ধরে করতে হবে। যদি আপনি বেশি ধরে করেন, ওই 2,10,000 ধরে করেন, তাহলে ভুল হবে। আচ্ছা, আমি কেটে আবার জয়েন করি, আমি তো দেখতে পাচ্ছি না আর কি। মিটের টাইম 1 ঘন্টা না? আচ্ছা, এখন একটু স্ক্রল করে নিচে যান। স্যার একটা প্রশ্ন ছিল। করেন হেমায়েত। স্যার ওই যে আমরা অ্যাডজাস্টিং যে এন্ট্রিগুলো নিছি স্যার, আপনি যেভাবে সলিউশন করে দিয়েছেন ওভাবে লিখবো নাকি ঘর করে লেখা লাগবে ওগুলো আবার? এই যে এখানে যে সলিউশন করছি এভাবে লিখলেও হবে, ঘর করে লিখলেও হবে, আপনার যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, ঘর করে লিখলে যেটা হয় মানে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে লিখলেই হবে। আমার দরকার অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। এই দেখেন এখন হলো যে মানে আমরা যখন প্রফিট এবং লস বের করতে যাবো, প্রথমে কি করতে হবে? আমরা মানে সেলস রেভিনিউ আমাদের কত? 3 লাখ। তার মানে আমরা হলো বিক্রি করছি 3 লাখ টাকা। এখান থেকে আমাদের যাবতীয় খরচ বাদ দিতে হবে যদি আমরা প্রফিট বের করতে চাই, তাই না? এখন আমরা সেলস করছি 3 লাখ টাকা, কিন্তু সেল কিন্তু আমাদের মানে ফেরত আসছে কিছু টাকা, তাই না? 10,000 টাকা ফেরত আসছে। এই 10,000 টাকা বাদ দিতে হবে না? বাদ দিতে হবে। যদি আপনার আসলে সেলস হলো 2,90,000 টাকা, তার মানে আপনার নেট সেল হলো 2,90,000 টাকা। এখান থেকে আপনার অন্যান্য খরচ বাদ দিতে হবে। অন্যান্য খরচ কি কি আছে? প্রথম খরচ হলো যে আপনি যে টাকা দিয়ে এই প্রোডাক্ট গুলা কিনছিলেন, আপনি কত টাকা দিয়ে কিনছিলেন কেউ বলতে পারবেন? এই 2,90,000 টাকা যে সেল করলেন, এটা কত দিয়ে কিনছিলেন? 2,10,000 না, 2,10,000 না, 1,40,000। 1,40,000। কে বললেন? প্রকাশ হালদার। জি স্যার। এটা হবে 1,40,000 টাকা। তার মানে আপনি কিনছিলেন 1,40,000 টাকা দিয়ে। এটা কি সবাই বুঝতে পারছেন? এটা মানে কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে 1,40,000 যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি পাবেন 2,00,000 মানে 2,00,000 কত টাকা হইলো? যে 2,90,000 থেকে 1,40,000 বাদ দিলে কত হয়? 1,50,000, তাই না? 1,50,000 থেকে আপনার কি বাদ দিতে হবে? বাদ দিতে হবে হলো যে অন্যান্য খরচ। অন্যান্য খরচের মধ্যে কি আছে? স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্স এখানে কত দেওয়া আছে? 50,000 টাকা। কিন্তু আপনাদের স্যালারিস এক্সপেন্স তো আপনি হলো 50,000 টাকা আগের থেকেই ছিল। আবার নতুন করে হলো অ্যাডজাস্ট করার পরে আরো 3,000 টাকা বাড়লো, তাই না? তার মানে 53,000 টাকা হলো স্যালারিস এক্সপেন্স। এটা বাদ দিতে হবে। ইউটিলিটি এক্সপেন্স 12,000 টাকায়, আলাদা কোনো কিছু নাই। রেন্ট এক্সপেন্স আগের থেকেই 8,000 টাকা ছিল, আরো 8,000 টাকা আপনি পে করছেন। তার মানে টোটাল 16,000 টাকা আসবে। ট্রান্সপোর্টেশন কস্ট আসবে হলো 5,000 টাকা। করলেন, করার পরে আর কি আসবে? আর কিছু কি আসবে? টোটাল এক্সপেন্স না, আর আসবে ডেপ্রিসিয়েশন। স্যার। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আসবে হলো 40,000 টাকা। এগুলো সবগুলা বাদ দিলে আপনি পাবেন হলো নেট ইনকাম। বুঝতে পারছেন? সেলস থেকে আপনার সেলস রিটার্ন বাদ দিবেন, তারপর বাদ দিবেন হলো যে আপনি সেই প্রোডাক্টটা কত দিয়ে কিনছিলেন,
এরপরে বাদ দিবেন হলো অন্যান্য খরচ, এগুলো বাদ দিলে আপনি নেট প্রফিট স্যার নোট পেয়েবলটা এখানে ধরবো না? এখানে আসবে। নোট পেমেন্ট কি আপনার কোনো খরচ? না স্যার 20% যেটা দিয়ে দিচ্ছি। এটা তো আপনার কোনো খরচ না, সেটা আসবে কেন এখানে? আমরা ইনকাম স্টেটমেন্ট বাই করতেছি। ইনকাম স্টেটমেন্টে শুধু আপনি কত টাকা সেল করলেন এবং সেটার জন্য আপনার খরচ কতখানি সেটাই শুধু আসবে। রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস। হ্যাঁ, এই নোটস পেয়েবল এবং হলো যে ক্যাশ, এই ব্যালেন্সটা আপনার লাগবে কোথায়? ব্যালেন্স শিটে যে লাগবে, তাই না? জি স্যার। এখন আপনি ব্যালেন্স শিটে চলে যান, পারেন যে ব্যালেন্স শিটটা স্ক্রল করেন। এখন দেখেন এই যে এখানে ব্যালেন্স শিটে যে লেখা আছে ক্যাশ 45,000 মাইনাস 10,000, 35,000। তো এইখানে যদি আপনি 45, আপনার তো মানে আপনার তো আসলে আপনার বিজনেসে ক্যাশ তো এখন 45,000 টাকা নাই, আছে হলো যে আপনার 35,000 টাকা, সেটাই লিখতে হবে। বাকিগুলো এভাবে লিখতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা, ইনভেন্টরি 70,000। প্রিপেড রেন্ট কি আপনার আর 24,000 টাকা আছে? নাই তো, 8,000 টাকা আপনি খরচ করে ফেলছেন, তার মানে আপনার প্রিপেড রেন্ট 16,000 টাকা। এগুলো সবগুলো আপনি যদি যোগ করেন, আর ইকুইপমেন্ট কি আপনার 2 লাখ টাকা আছে? নাই, আছে কত টাকা? 40,000 টাকা কম আছে, তার মানে 1,60,000 টাকা। এই সবগুলা যোগ করলে আপনি পাবেন টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট কত? নিচে যান দেখি, 3,01,000 টাকা। 3,01,000 টাকা, ঠিক আছে। এইটার সাথে কি কি সমান হবে? লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি সমান হবে। লাইবিলিটিস কি কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল 35,000 টাকা, রেন্ট পেয়েবল 59,000 টাকা, নোটস পেয়েবল। নোটস পেয়েবল কত ছিল আগে? 50,000 ছিল না? মানে যেটা, জি স্যার। হ্যাঁ, যেটা হলো আনঅ্যাডজাস্টেড, সেখানে ছিল 50,000। যেহেতু আমি হলো যে 10,000 টাকা শোধ করে দিছি, তার মানে ওই লোক আমার কাছে আর কত পাবে? 40,000 টাকা স্যার। আর স্যালারি পেয়েবল ওই কি হলো? স্যালারি পেয়েবল যে আমরা হলো যে মানে আমি দেখলাম যে আমরা এখনো পে করি নাই, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখন আমাদের কাছে 3,000 টাকা মানুষ পায় স্যালারি। কিন্তু এটা কেন অ্যাডজাস্ট করতে হয়? যেহেতু আপনি লাভ ক্ষতি বের করবেন, তো আপনার মানে একদম এক্সাক্ট কত টাকা খরচ করছেন সেটা নিয়ে আসতে হবে, আপনি পে করেন অথবা না করেন, তাই না? জি স্যার। এটা যোগ করলে আপনি পাবেন হলো টোটাল লাইবিলিটিস। আর ওনার সিকিউরিটিতে কি হবে? ওনার সিকিউরিটিতে হলো যে আপনার ক্যাপিটাল, আপনার দেখবেন যে ওখানে দেওয়া আছে 1.5 লাখ টাকা, এটার সাথে যোগ হবে আপনি যতখানি লাভ করলেন। মালিক তো আপনার কি করবে? মালিক যেটা ইনভেস্ট করছে সেটার সাথে আপনার বিজনেসে যে লাভ হয়েছে সেটা নিবে। এটার সাথে স্যার এটা লেস ড্রয়িংটা স্যার একটু যদি বলতেন। লেস ড্রয়িং হলো যে সে মানে ড্রয়িং মানে কি? উইথড্র করে নেওয়া যাওয়া, বের করে নেওয়া। হ্যাঁ, বের করে নিয়ে যাওয়া। মানে বিজনেস থেকে সে ক্যাশ 20,000 টাকা নিয়ে চলে গেছে, তার মানে সে 1.5 লাখ টাকা মানে ইনভেস্ট করছিলেন, সেখান থেকে সে 20,000 টাকা নিয়ে চলে গেছেন, তার মানে 20,000 টাকা কমে গেছে তার। বুঝতে পারছেন? স্যার এটা জাস্ট ড্রয়িং হইতো না, এখানে লেস ড্রয়িং দেওয়া স্যার। লেস দেওয়া মানে ওটা বাদ দিতেছে ভাই। লেস মানে হলো যে বাদ দেওয়া, ডিডাকশন আর কি। বুঝতে পারছেন? অ্যাড মানে হলো অ্যাডিশন, এখানে আপনি প্লাস মাইনাস দিলেই হবে। এটা আপনি প্লাস মাইনাস দিয়ে করলেই হবে, ঠিক আছে। প্লাস নেট ইনকাম মাইনাস হলো যে আপনার ড্রয়িংস, ঠিক আছে। তার মানে আপনি হলো লাইবিলিটিস এর ব্যালেন্স পেলেন। এখানে আপনার ক্যাপিটাল শেষ পর্যন্ত কত থাকলো? 1,54,000। এই লাইবিলিটিস হলো, তার মানে এই যে আপনার 3,01,000 টাকার যে আপনার অ্যাসেট, এটার মধ্যে আপনার হলো যে মালিক পায় হলো যে 1,54,000 হলো মালিকের দাবি, আর অন্যান্য মানুষ হলো যে এখন পর্যন্ত পায় হলো 1,47,000 টাকা। মানে আপনার বিজনেসের টোটাল বিজনেসের ভ্যালু হলো 3,01,000 টাকা। বুঝতে পারছেন? এই 3,01,000 টাকা এখন যদি আপনি বিক্রি করে দেন, প্রথমে হলো যে অন্য মানুষকে দিতে হবে, মানে মালিক বাদে অন্য মানুষকে দিতে হবে কত টাকা? 1,47,000 টাকা, তাই না? অন্য মানুষকে পেমেন্ট করতে হবে না? এই অ্যাকাউন্টস পেবল মানে হলো যে আপনি বাকিতে হলো যে যতখানি কিনছিলেন তাদেরকে পে করতে হবে 35,000 টাকা। যে যাদের কাছ থেকে রেন্ট নিয়েছিলেন, টাকা দেননি, তাদের পে করতে হবে। যাদের কাছ থেকে লোন নিয়েছিলেন তাদের পে করতে হবে 40,000 টাকা। যাদেরকে স্যালারি দেন না তাদেরকে 3,000 টাকা পে করতে হবে। এগুলো সবগুলো যদি আপনি পে করে দেন, তার মানে 1,47,000 টাকা আপনি পে করে দিলেন, আপনি বিজনেসটা বিক্রি করে।
বাকি আপনার থাকবে হলো 1,54,000 টাকা। এই 1,54,000 টাকা কে নিবে? এই 1,54,000 টাকা নিবে মালিক। এই জন্য এই দুইটা সমান হয় সবসময়। এইভাবে করতে হবে, ঠিক আছে? এক্সাম হলে এইভাবেই করতে হবে। এখন যদি আপনারা কতজন আছেন এখন? স্যার 75-74 জনের মতো স্যার। 82 জনের মধ্যে 67 জন আছেন এখন। ঠিক আছে, এই হলো কোশ্চেন। আর কিছু থাকলে একটু বলেন, তারপরে আমরা শেষ করে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে। পারবেন না এক্সাম হলে কালকে এটা? জি স্যার। জি স্যার, পারবো আশা করি। স্যার আমাদের তো শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ ইনশাআল্লাহ। আপনাদের কি হেমায়েত বলেন? বলতেছি স্যার আমাদের পরীক্ষার তো প্রশ্নে শুধু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করা থাকবে নাকি ট্রানজাকশন? ভ্যালু চেঞ্জ করা থাকতে পারে, তারপরে আপনার এই অ্যাডজাস্টমেন্ট গুলো একটু চেঞ্জ থাকতে পারে, অন্যরকম অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, ঠিক আছে? যাতে আপনারা মুখস্থ করে তারপরে যে মানে আজকে শুধু এটা শুধু প্র্যাকটিস করে চলে গেলেন, তারপরে এইটাই হলো ভ্যালু চেঞ্জ করে দিলাম, শুধু আপনারা ভ্যালু চেঞ্জ করে 3-4 বার এটা প্র্যাকটিস করলেন, তারপরে পরীক্ষা চলে আসলো, অ্যান্সার দিয়ে চলে আসলেন ফুল মার্কস। এরকম হবে না বিষয়টা। অ্যাডজাস্টমেন্ট স্যার ডেসক্রিপটিভ যে প্রশ্নগুলো দিছিলেন, অ্যাডজাস্টমেন্ট, এন্টায়ার, ক্যাশ ভার্সেস অ্যাকুয়াল, এগুলা কি আমরা পড়বো শুধু থিওরির জন্য? হ্যাঁ, ওগুলো বললেই হবে। অ্যাকাউন্টিং সাইকেল গুলা কি কি এক নম্বর থেকে মানে 7 নাম্বার যে পর্যন্ত করা হয়েছে, শুধু নামগুলা অ্যাকাউন্টিং সাইকেল। ডিটেলস পড়ার দরকার নেই, শুধু নামগুলা বা বুঝলেই হবে। জার্নালের কোনো সমস্যা আছে? ব্যাংক রিলেটেড বিষয়, ব্যাংকে হলো যে বুঝে নিত, যদি আমরা যদি রেন্ট যদি চেকে দেই তাহলে কি হবে? কেউ রেন্ট যদি চেকে দেয় তাহলে কি হবে? স্যার ওটা ব্যাংকের লেজারে যাবে স্যার। লেজারে না, প্রথমে জার্নাল বল। জার্নাল কি হবে রেন্ট চেকে দিলে? স্যার ব্যাংক হবে ক্রেডিট। আর ডেবিট কি হবে? প্রি রেন্ট। না, প্রি রেন্ট কেন হবে? আপনি স্যার যদি রেন্ট এক্সপেন্স স্যার, রেন্ট এক্সপেন্স আর ডেবিট হবে। রেন্ট এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট স্যার। ব্যাংক ক্রেডিট আর রেন্ট এক্সপেন্স ডেবিট হবে। প্রিপেইড রেন্ট তখন আসবে যখন আপনি অ্যাডভান্স করবেন। আপনি যদি একটা মাসের যদি রেন্ট দেন, আজকে যদি মনে করেন 1 মাস পরে আপনি রেন্ট দিলেন, বা তখন তো আপনার আসলে ওই দিনই খরচ হয়ে যাবে, সেটা খরচের জন্য আপনি দিচ্ছেন, তাই না? তার মানে আপনি ভাড়া থাকছেন 1 মাস, এই জন্য আপনার এখন টাকা দিতে হবে, সেটা টাকা দিচ্ছেন, তখন রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর ব্যাংক ক্রেডিট হবে। আর ক্যাশে দিলে ক্যাশ ক্রেডিট হবে। আর যদি আপনি কিছু টাকা না দেন সেক্ষেত্রে কি হবে? স্যার অ্যাকাউন্ট পেয়েবল। না, অ্যাকাউন্ট পেয়েবল হবে না। রেন্ট পেয়েবল। রেন্ট পেয়েবল হবে। এগুলো আলাদা লিখতে হয় আর কি। ঠিক আছে, এখন হলো যে আপনারা এইভাবে একটু প্রিপারেশন নেন, ঠিক আছে? স্যার যে অ্যাকাউন্ট পেয়েবলের ভ্যালুটা গ্রুপে দিয়ে দেন, মানে যেটা চেঞ্জ হবে কালকে। ঠিক আছে, এটা দিব, কিন্তু আপনারা হলো যে মানে এটা নিয়ে আবার ক্লাসে ওই যে এক্সাম হলে এগুলো নিয়ে আলোচনা করেন না, চিল্লাচিল্লি করেন না, ঠিক আছে? যে এটা হবে, এটা যেটা হবে এটা আমি দিয়ে দিচ্ছি, এটা এইখান থেকে এখানে সর্ট আউট করে, যাতে পরীক্ষার হলে অন্যান্য টিচারের সামনে এটা মানে আপনাদের বলতে না হয়, ঠিক আছে? যে স্যার এরকম আগে থেকেই আপনাদের কারেকশন করে দিছে। আপনারা ওই পরীক্ষার হলে যে হলো যে এটা নিয়ে হাওকাও করেন না যে এটা হবে এটা হবে, একটা যাতে না হয়, মানে পরীক্ষার হল তো আসলে সাইলেন্ট, মানে চুপচাপ থাকতে হয়। জি স্যার।
হ্যাঁ স্যার একজন স্টুডেন্ট সামনে যে দাঁড়ায় বলে দিলে হবে না স্যার, কারণ অনেকের মনে নাও থাকতে পারে, পরে দেখা যাবে। না, এটা আমি যদি গ্রুপে দিয়ে দেই তারপরে কেন মনে থাকবে না? স্যার এটা নিয়ে পরীক্ষা হলে আলোচনা করে ঠিক হবে, এই জায়গায় এসে। হ্যাঁ, এটা করলে তো ঠিক হবে, কারণ তাছাড়া তো মানে বিষয়টা অন্যরকম হয়ে যাবে না। বিষয়টা আমি যদি, তাহলে তো আমি পরীক্ষার হলে এসেই দিলেই ভালো হতো। স্যার আমরা আলোচনা করব, স্যার আপনি এখানে হোয়াটসঅ্যাপে দেন। আসলে সমস্যা নেই স্যার, ওটা দিয়ে দেন তাইলে হবে। না, এটা হলো যে আপনাদের ইনশিওর করতে হবে যে আপনারা পরীক্ষা হলে এটা নিয়ে আলোচনা করবেন না, ঠিক আছে? তাছাড়া তাহলে আমি কষ্ট করে ওই টেক্সটাইল থেকে মানে গ্যাপ নিয়ে তাহলে আসতেই হবে আমার, ঠিক আছে? এসে তারপরে আমার করতে হবে, যদি আপনারা এটা নিয়ে আলোচনা করেন বা এটা নিয়ে যদি অন্যান্য টিচারদের সামনে মানে হয় আর কি, ঠিক আছে? আর আপনারা যদি এনশিওর করতে পারেন যে এটা হোয়াটসঅ্যাপে গ্রুপে বলে দিলে তাহলে স্যার এটাতে স্যার কথা বলার প্রয়োজন হবে না স্যার, যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখবেই। এটাই তো মনে করি। জি স্যার, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন স্যার, কোনো প্রবলেম হবে না স্যার। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, দরকার হলে আপনাদের পার্সোনাল গ্রুপেও এটা দিয়ে দিয়েন, যাতে এটা কেউ মিস না করে আবার পরে বলবে যে আমি জানতাম না। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এখানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে আমরা হচ্ছে অ্যাসেট যেটা লায়াবিলিটি এন্ড ওনার সিকিউরিটি বের করতেছি, এই যে এটাও কি বের করা লাগবে? এর আগে করছিলাম হচ্ছে এটা হচ্ছে কি এই যে ওনার সিকিউরিটির ভ্যালুগুলো কি বের করা লাগবে? ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আর কি। না না, একসাথে করতে হবে, যে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে করতে হবে, আলাদা করে করতে হবে না। এইখানে যেভাবে যে টেমপ্লেটটা দেওয়া আছে সেভাবে সলভটা করবেন, সলিউশন করবেন। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে। আপনাদের কোন কোন রুমে পরীক্ষা হবে আমাকে একটু বলতে পারবেন? 301, 302, 300 তিন তলায় বেশি হয় স্যার, 301 থেকে 5 এরকম স্যার। বলেন তো আমাকে আমাকে এক কাজ করেন, আপনারা করেন, আপনাদের এই যতগুলো সেকশন আছে সবাই একটু বলেন, লিখে দেন তো কই কই আপনাদের কোথায় কোথায় এক্সাম হবে। এক্সাম কয়টা থেকে শুরু হবে আপনাদের কালকে? 1:30 থেকে স্যার, একদম 1:30 301, 302, 303, 304। এটা স্যার ওটা তো পরীক্ষার আগে রুম চেঞ্জ হয় স্যার। এটাতেই হয় স্যার ম্যাক্সিমাম টাইমে, আমরা তো পরীক্ষা দিতেছি এটার ভিতরেই পড়ে। সেকশন না স্যার, তিনটা সেকশনের এই 301, 304 এর ভিতরে এক্সাম হয় স্যার। স্যার এক্সামের আগে স্যার সিআররা জানাই দিলে হবে স্যার। আচ্ছা, আমাকে এক্সামের আগে আপনারা একটু মানে তিনটা সেকশনেরই মানুষজন আপনারা খালি জানাই দিবেন আমাকে যে আপনাদের কোথায় কোথায় এক্সামটা হয়, ঠিক আছে? আমি আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি। আমি আইল ট্রাই মাই বেস্ট টু কাম, মানে আমি এসে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি আমি গ্রুপে বলে দিচ্ছি। আমাকে একটু কাইন্ডলি আপনারা তিনটা সেকশনেরই যখন এক্সাম শুরু হবে, হ্যাঁ, তখন আমাকে বলে দিবেন তার আগে যে আমরা আমাদের এই রুমে এক্সামটা হচ্ছে। 301 থেকে শুরু করবেন দেখতে, সবাইকে দেখতে পাবেন আস্তে আস্তে। না, এইভাবে দেখা যাবে না, আপনারা একটু কনফার্ম করেন। 4 তলায় হয় না, আমাদের 3 তলায়। সবাই সেমিস্টার থেকে এসে একই রুমে পরীক্ষা দিচ্ছে। মানে যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে একটু কনফার্ম করলে মানে আমার সেকশনে স্টুডেন্ট এক রুমে পরীক্ষা হয় না স্যার, এক সেকশনে 2 রুমে পরীক্ষা হয় তো স্যার। তো সব মিলে ঝিলে স্যার 301, 302, 303, 304 এ গেলেই হবে স্যার, এ বি সি সবারই পাবেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে হচ্ছে ওই জার্নাল যেটা দেওয়া থাকবে সেখানে অ্যাকাউন্টস পেয়েবল যে ভ্যালুটা থাকবে সেটা চেঞ্জ হচ্ছে, তাই না স্যার? না, এখানে 4 নাম্বার কোশ্চেনের অ্যাকাউন্টস পেয়েবল চেঞ্জ হচ্ছে, ওকে, মানে 35,000 এর ওখানে 59,200 এরকম হবে। হ্যাঁ, এখানে ওই অ্যাকাউন্ট একটা বলে দেওয়া আছে, সেটা অন্য একটা ফেলো হবে, আমি সেটা দিয়ে দিচ্ছি গ্রুপে।
ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে এখানেই আমরা শেষ করি। ভালো করে এক্সাম দিয়েন সবাই।